তো বন্ধুরা, চলো আজকে শুরু করা যাক। আমরা এর আগে ব্যাকরণের সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, পদ এগুলো পড়ে এসেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকরণের সব থেকে ছোট্ট ভাগ, ছোট ছোট কয়েকটা জিনিস। এক নম্বর হচ্ছে লিঙ্গ, বচন ও পুরুষ। অর্থাৎ ব্যাকরণের আমরা যেমন সন্ধি পড়ি, সন্ধির সঙ্গে ধ্বনি এবং বর্ণটাকে পড়ে নিই। কারক পড়ি, কারকের সঙ্গে বিভক্তিটা পড়ে নিই, সম্বন্ধ পদটা পড়ে নিই, সম্বোধন পদটা পড়ে নিই। সমাস পড়তে গিয়ে অলরেডি পদ আমরা পড়তে হয়। ঠিক তেমনি লিঙ্গ পড়তে গেলেই আমাদেরকে বচন একসঙ্গে, অর্থাৎ একসঙ্গে লিঙ্গ, বচন এবং পুরুষ পড়তে হয়। দেখো, আজকে আমাদের বিষয় হচ্ছে লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ কি? লিঙ্গ কথাটির অর্থ দেখো, লক্ষণ বা নিদর্শন। তাহলে আমরা বুঝতেই পারছি যে এমন একটা বিষয় যে লক্ষণ বা নিদর্শন দিয়েই সেটাকে চেনা যায়। তাহলে যে লক্ষণ বা চিহ্ন অনুযায়ী স্ত্রী পুরুষ অথবা স্ত্রী পুরুষ কোনোটাই নয় বুঝতে পারা যায় তাকেই বলে লিঙ্গ। দেখো, যে লক্ষণ অনুযায়ী স্ত্রী পুরুষ এবং স্ত্রী পুরুষ কোনো কিছুই নয় সেটাই হচ্ছে লিঙ্গ। এই অনুযায়ী আমরা লিঙ্গকে তিন ভাগে ভাগ করছি। একটি হচ্ছে পুংলিঙ্গ, একটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর একটি হচ্ছে ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ কোন শব্দগুলি? যে শব্দে পুরুষ জাতীয় জীব বুঝায় তাহা পুংলিঙ্গ। দেখো, পুরুষ জাতীয় জীব যেমন পিতা, শিক্ষক, জ্ঞানবান, মহাশয়, ছেলে, বাবা, রাজা, ব্যাঘ্র, মোরগ ইত্যাদি। আবার স্ত্রীলিঙ্গ কি? যে শব্দে স্ত্রী জাতীয় জীব বুঝায় তাহা স্ত্রীলিঙ্গ। যেমন মাতা, জ্ঞানবতী, মহাশয়া, মেয়ে, মা, রানী, ব্যাঘ্রী, মুরগি, শিক্ষিকা। অর্থাৎ এই উদাহরণগুলো দেখো, পুংলিঙ্গের যে উদাহরণ তার স্ত্রীলিঙ্গ কি হবে সেই উদাহরণগুলোই কিন্তু আমি এখানে তুলেছি। আমি কিন্তু অন্য উদাহরণ তুলিনি তোমাদের সুবিধার্থে। পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ছাড়াও আরেকটি লিঙ্গ আছে যেগুলোকে বলা হয় ক্লীবলিঙ্গ। দেখো, পুংলিঙ্গতে আমরা কি দেখলাম? পুংলিঙ্গতে আমরা দেখলাম যে পুরুষ জাতীয় শব্দ বোঝাচ্ছে এবং স্ত্রীলিঙ্গতে দেখলাম স্ত্রী জাতীয় শব্দ বোঝাচ্ছে। ক্লীবলিঙ্গ কি? যে শব্দে পুরুষও বুঝায় না, স্ত্রীও বুঝায় না, তাহে হচ্ছে ক্লীবলিঙ্গ। যেমন গাছ, ফুল, ফল, দোয়াত, কলম, বই, কালি, জামা, জুতা, বাড়ি, ঘর, কাশি, কান্না, যাওয়া আসা, এভরিথিং। তুমি লক্ষ্য করো তোমরা যে পানিবাচক শব্দেরই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হয়, আর ক্লীবলিঙ্গ হচ্ছে অপানিবাচক শব্দ। এবার পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আর একটি লিঙ্গ, ক্লীবলিঙ্গ ছাড়াও আমরা আর একটি লিঙ্গ কথা পাচ্ছি, যেটি হচ্ছে উভয় লিঙ্গ। দেখো, উভয় লিঙ্গ কি? দেখো, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সমস্ত শব্দে পুরুষ বুঝায় স্ত্রীও বুঝায় তাহাদিগকে উভয় লিঙ্গ বলে। তাহাদিগকে উভয় লিঙ্গ বলে। যেমন কবি শব্দটি দেখো, কবি আমরা কি বলি? যদি মহিলা কবি বা পুরুষ কবি বলি একটা আলাদা ব্যাপার, কিন্তু অলরেডি আমরা রবীন্দ্রনাথকেও যেমন কবি বলি, কামিনী রায়কেও কবি বলি। আবার আমরা জীবনানন্দ দাশকে যখন কবি বলি, জীবনানন্দ দাশকে কুসুম কুমারী দাসীকেও সেটাই কবি বলি। অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে যে যে শব্দগুলো পুং এবং স্ত্রী দুইদেরকে বলা হয়, যেরকম তোমরা, আমরা, এই শব্দগুলো স্ত্রী পুরুষ দুটোকেই বোঝাচ্ছে। সেরকম কিছু শব্দ দেখো, কেরানি, শিশু, সন্তান, সন্ততি, অপত্য, শত্রু, বন্ধু, অন্ধ, খঞ্জ, পয়মন্ত,
উত্তর পুরুষ, পূর্বপুরুষ, কীর্তনিয়া, ক্ষণজর্মা ইত্যাদি ইত্যাদি শব্দ আছে, তোমরা পরে দেখে নেবে। হ্যাঁ, যেমন ধরে নাও, একটা উদাহরণ আমি বলি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখো, এই বাক্যটি ভারতচন্দ্র রায়ের অঙ্গমঙ্গল থেকে নেওয়া। এখানে দেখো সন্তান শব্দটি, সেটা স্ত্রীও বোঝাচ্ছে, পুরুষও বোঝাচ্ছে, এটা উভয় লিঙ্গ। কিন্তু পরীক্ষার ঘরে আমাদের কেমন কোশ্চেন করে, যে একটা লিঙ্গ দিয়ে দেয়, পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, সেটার পরিবর্তন করতে বলে, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করো। তাহলে আমরা কিভাবে সেটা দেখবো? দেখো, অলরেডি আমরা দেখিয়েছি এখানে যে লিঙ্গ পরিবর্তন। দেখো কি, আর্য, আর্যা, আদ্য, আদ্যা, শিশু, শিষ্যা। ঠিক সেরকমই ভৃত্য, ভুত্তা, কোকিল, কোকিলা, বর্ষ, বর্ষা, প্রবীণ, প্রবীণা, কুটিল, কুটিলা, সরল, সরলা, নিপুণ, নিপুণা, নন্দন, নন্দনা, অর্ষ, অর্ষা, নবীন, নবীনা, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠা। তোমরা এখানে একটা লক্ষ্য করো, যেটা আমরা দিয়েছি, যে দ্রৌপদ, দ্রৌপদী এবং সম্রাট, সম্রাজ্ঞী শব্দটি লক্ষ্য করো, যে অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এবং তার হয় পরিবর্তন। এই বিষয়টা মনে রাখলেই হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই তোমাদের। এরপরে চলে আসবো আমরা ব্যাকরণের আরেকটি ছোট্ট বিষয়, সেটি হচ্ছে বচন। তাহলে লিঙ্গ দেখলাম কি, লিঙ্গ শব্দ অর্থ হচ্ছে চিহ্ন বা লক্ষণ। যে চিহ্ন বা লক্ষণ অনুযায়ী আমরা সেটি পুংজাতি নাকি স্ত্রী জাতি, নাকি পুং এবং স্ত্রী দুটোই, আবার সেটা পুংও নয় স্ত্রীও নয়, সেটা সেই অনুযায়ী আমরা লিঙ্গকে কিন্তু ভাগ করছি চারটে ভাগে। তাহলে বচন কি দেখে, বচন দেখো চেনা, চেনার উপায় দেখো, যাহার দ্বারা ব্যক্তি, বস্তু, গুণ ইত্যাদি সংখ্যা বুঝায় তাহাকে বচন বলে। দেখো, ইংরেজির মতো বাংলায় বচন দুটি, একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। সংস্কৃতে দ্বিবচন আছে, সেটা বাংলায় নেই। দেখো, অলরেডি বচনের সংখ্যা বলেছে ব্যক্তি, বস্তু, গুণ ইত্যাদি সংখ্যা বুঝায়। দেখো, একটি বস্তু বা একজনকে বুঝাইলে এক বচন হয়। যেমন এখানে দেখো, মেয়েটি কাঁদিতেছে, মেয়েটি, বইখানা খাসা লিখেছো, বইখানা, চোরটাকে আচ্ছা ধোলাই দিল, চোরটাকে। দেখো, আমি তোমাদের মনে রাখার জন্য একটা বিষয় এখানে লিখে দিয়েছি, নোট করেছি। বাংলায় এক বচনের জন্য বিশেষ কোনো প্রত্যয় বা বিভক্তি নাই, মূল শব্দের রূপটিকেই এক বচন বুঝায়। শব্দটিকে অবিকৃত রাখিয়া শব্দটির পূর্বে কি কোন শব্দগুলো দেখো, এক, একটি, একটা, একখানি, একখানা, একটি ছেলে, এক সংখ্যা বোঝাতে পারে, একটা ছেলে বোঝাতে পারে, একখানি বই বোঝাতে পারে, একখানা টেবিল বোঝাতে পারে, যে কোনো বিষয় তার পূর্বে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটি হবে এক বচন। আবার এটা হচ্ছে বিশেষণ বসাইয়া, অথবা শব্দটির সঙ্গে এক বচনের শব্দ বিভক্তি, যেমন টি, টা, খানি, খানা, গাছি, গাছা, একটি, একটা, একখানি, একখানা, একগাছি, একগাছা, এরকম শব্দ বোঝায় তার। দেখো, অলরেডি আমরা বলি খানি, 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 গাছি, টি আদরার্থে, এবং টা, খানা, গাছা অনাদর অর্থে। যেমন আমরা বলি যে আমাদের ছেলেটি এতটুকু খায় এতটি, তাদের ছেলেটা এত বড় খায় এতটা। অর্থাৎ টি আর টা আমরা যে ব্যবহার করি, টি হচ্ছে আদরার্থে আর টা হচ্ছে অনাদর অর্থে। দেখো, আমি এখানে একটা উদাহরণ নিয়েছি এক বছরের ক্ষেত্রে, এক পয়সায় কিনেছে ছেলে তাল পাতার এক বাঁশি। দেখো, এক পয়সার এই যে এক শব্দটা, এটা হচ্ছে তার জন্য এখানে চিনতে পারছি এক বচন। দেখো, বহু বচন, একটির বেশি বস্তু বা ব্যক্তিকে বুঝাইলে বহু বচন হয়। মেয়েদের ডাকো, বইগুলো তুলতে পারো না,
আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, রবীন্দ্রনাথের গানের চরণ। দেখো অলরেডি আমরা যেটা দেখব, কোন কোন শব্দগুলোতে বহুবচন হয়। দেখো রা, এরা, দিগো, গুলি, গুলা, গুলো ইত্যাদি শব্দ যোগ থাকে বহুবচনের ক্ষেত্রে। তাহলে বচন পড়তে গিয়ে আমরা কি দেখব? বচন পড়তে গিয়ে আমরা একটা জিনিসই দেখব, যে এক বচন যেখানে এক, একটি, একখানা, এক গাছি, এক গাছা এইসব শব্দ থাকবে, বা টি, টা, খানি, খানা এইসব শব্দ থাকবে এক বচন। এক বচন বাদ দিয়ে যে কোনোই হোক না কেন বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে বহুবচন। এবার চলে আসবো আমরা ব্যাকরণের আরেকটি ছোট্ট পার্টে, তার নাম হচ্ছে পুরুষ। দেখো পুরুষ শব্দের অর্থ হচ্ছে পুরুষ জাতীয় প্রাণী। পুরুষ জাতীয় প্রাণী। পুরুষ শব্দের অর্থ হচ্ছে পুরুষ জাতীয় প্রাণী। হলো। কিন্তু ব্যাকরণে পুরুষ কথাটির বিশেষ অর্থ আছে। বাক্যের যে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ আমরা পদ পরিবর্তন পড়াতে গিয়ে এই যে ক্রিয়ার ভাগ, আমরা অকর্মক ক্রিয়া সকর্মক ক্রিয়া যেরকম পড়িয়েছি, যেখানে কর্ম থাকে সেটা সকর্মক, যেখানে কর্ম থাকে না অকর্মক, সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, সেগুলো আমি তোমাদের পড়িয়েছি। বাক্যের সমাপিকা ক্রিয়াটি এই পুরুষকে আশ্রয় করে থাকে, অর্থাৎ বাক্যে যে সম্পূর্ণ করে, যেটা অর্থ সম্পূর্ণ করে যে সমাপিকা ক্রিয়া, সেটাই কি করে, এই পুরুষকে আশ্রয় করে থাকে। তাহলে পুরুষ হচ্ছে ক্রিয়ার আশ্রয়। মনে রাখবে ভালো করে, পুরুষ হচ্ছে ক্রিয়ার আশ্রয়। তাহলে পুরুষ কাকে বলে? শব্দের যে বৈশিষ্ট্য অনুসারে, আমি বলে দিই, লিখতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু ল্যাপটপটা অলরেডি যে কিবোর্ড সেটা একটু সমস্যা করছে। শব্দের যে বৈশিষ্ট্য অনুসারে বক্তা, শ্রোতা বা যাকে লক্ষ্য করে কিছু বলা হয়, তাকে কিছু নির্দেশ করা হয়, তাকে পুরুষ বলে। তাহলে কি, বক্তা, শ্রোতা বা যাকে লক্ষ্য করে কোনো কিছু বলা হচ্ছে তাকেই পুরুষ বলে। দেখো অলরেডি তোমরা একটা উদাহরণ নেই, তুমি কেমন আছো, এইটা। তাহলে এখানে কোন শ্রোতাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে। এই যে তুমি শব্দটা, এটা একটা পুরুষ। এবার পুরুষ কয় প্রকার? আমরা অলরেডি দেখলাম যে লিঙ্গ পড়তে গিয়ে লিঙ্গ হচ্ছে তিন প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, এছাড়াও আছে উভয় লিঙ্গ। বচন পড়তে গিয়ে দেখলাম বচন হচ্ছে দুই প্রকার, এক বচন এবং বহু বচন। কিন্তু সংস্কৃতে দ্বিবচন আছে, যেটা বাংলায় নেই, ইংরেজিতেও নেই। পুরুষ ঠিক তিন প্রকার, কি কি? এক নম্বর উত্তম পুরুষ, দুই নম্বর মধ্যম পুরুষ, তিন নম্বর প্রথম পুরুষ। প্রথম পুরুষ। দেখো উত্তম পুরুষ কোনগুলো? উত্তম পুরুষ হচ্ছে ক্রিয়ার কর্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে, সেটা হচ্ছে উত্তম পুরুষ।
তাহলে উত্তম পুরুষ কি? উত্তম হচ্ছে সমাপিকা ক্রিয়ার সঙ্গে যে যুক্ত হয়ে, আমি দেখলাম আগে উদাহরণে বললাম, অলরেডি সংজ্ঞাতে বললাম, সেটাই যে ক্রিয়ার যে কর্তা, যে কাজ করছে, অর্থাৎ কর্তৃকারক কর্তাতে গিয়ে কর্তা পড়েছি আমরা, সমাপিকা ক্রিয়া পড়াতে গিয়েও কর্তা কথা বলেছি, অলরেডি অকর্মক সকর্মক কথা পদটা পড়তে গিয়েও বা ক্রিয়াপদ পড়তে গিয়েও আমরা কিন্তু কর্তার কথা বলেছি, তাই তো আমরা জানো যে বলে সে হচ্ছে কর্তা। এই যে ক্রিয়ার কর্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে তাকে বলা হয় উত্তম পুরুষ। যেমন কোনগুলো? আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমি, আমরা, আমাকে, আমাদিগকে, আমার, আমাদের, এই যে ইত্যাদি শব্দগুলি হচ্ছে প্রথম পুরুষ। অলরেডি আমরা বলি এবার যে লিঙ্গ, বচন, পুরুষ, মানে অর্থাৎ ব্যাকরণের প্রতিটা জিনিসই যখন কোনো রাইটার লিখেন, তখন সেই যে বাক্য বা একটা কাব্য তার সৌন্দর্য সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন রকম শব্দ পূর্বে কখনো এক বচন, কখনো বহু বচন, কখনো প্রথম পুরুষে বলেন, কখনো উত্তম পুরুষে বলেন, কখনো মধ্যম পুরুষে বলেন। ধরে নাও রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পটি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রাত্রি গল্পটির প্রথম লাইনটা একটু মনে করার চেষ্টা করো। দেখো ওখানে লেখা ছিল, আমি এবং সুরবালা একসঙ্গে ছোটবেলায় স্কুলে গেছি এবং বউ বউ খেলিয়াছি। তাহলে এই যে আমি শব্দটা দিয়ে বক্তা বলতে শুরু করলো কথক, এটাই হচ্ছে উত্তম পুরুষের জবানিতে বলা। তাহলে অলরেডি বক্তা নিজের নামের পরিবর্তে যেগুলো বলে, আমি, আমরা, আমাদিগকে, আমাদের, এই যে শব্দগুলি, এগুলো হচ্ছে প্রথম পুরুষ। মধ্যম পুরুষ কোনগুলো? বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তার নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে সেগুলি হচ্ছে মধ্যম পুরুষ। যেমন কোনগুলো? তুমি, তোমরা, তোমাকে, তোমাদিগকে, তোমার, তোকে, তোদেরকে, তোর, তোরা। অর্থাৎ বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলছে তার নামের পরিবর্তে যেটা ব্যবহার করছে সেটাই হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ বোঝা গেল নিশ্চয়ই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখে নেব প্রথম পুরুষ কোনগুলো। উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ বাদে যত সমস্ত পদ ও বিশেষ্য পদ আছে সেগুলি হচ্ছে প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ কোনগুলো? আমি কেন্দ্রিক সর্বনাম। আর মধ্যম পুরুষ হচ্ছে সেটাই বক্তা যাকে উদ্দেশ্য করে বলছে তার নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করছে, মানে তুমি, তোমরা, তোমাকে, তোর, তোদেরকে, এইগুলো বাদ দিয়ে যত আছে সবই হচ্ছে প্রথম পুরুষ। যেমন কোনগুলো? সে, তাহারা, তাহাদিগকে, সেগুলি, ওরা, এরা, ইনি, উনি, সেটি, গরু, ছাগল, গাছপালা যা আছে, রাজা, নদী, যে কোনো ক্ষেত্রে। কিন্তু একটা কথা মনে রাখবে, বিশেষ্য পদে কেবল প্রথম পুরুষ হয়। আরো মনে রাখতে হবে, উত্তম পুরুষ
ও মধ্যম পুরুষ সর্বনাম পদে হয়। অর্থাৎ তোমরা বুঝেই যাচ্ছ যে বিশেষ্য পদ থাকলেই সেটা হবে প্রথম পুরুষের ক্ষেত্রে, এবং সর্বনাম পদ হবে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে। অত মনে রাখার দরকার নেই, তোমরা খালি মনে রাখবে যে উত্তম পুরুষ হচ্ছে সেগুলোই যেগুলো বক্তা কর্তার নিজের নামের পরিবর্তে ব্যবহার করে সর্বনাম পদ, মধ্যম পুরুষ হচ্ছে সেটাই বক্তা যাকে বলছে তার পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহার করে, আর বাকিগুলো সব হচ্ছে প্রথম পুরুষ। দেখো অলরেডি আমাদের বাক্যের যে ছোট বিষয় লিঙ্গ, বচন এবং পুরুষ, আজকে আমরা সেটা পড়লাম। আশা করছি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, এখনো জানাতে পারো, আমি অলরেডি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর তোমরা সবসময় মনে রাখবে যে লিঙ্গর ক্ষেত্রে লিঙ্গ পরিবর্তনই পড়ে, বচনের ক্ষেত্রে কোনটা এক বচন বা কোনটা দ্বিবচন সেটাই পড়তে পারে, আর পুরুষের ক্ষেত্রেও তাই, একটা বাক্য দিয়ে বলতে পারে এটা কোন পুরুষের জবানিতে বলা হয়েছে। বা আমি বই পড়ি, আমি শব্দের নিচে দাগ দিয়ে বলা থাকতে পারে যে এটা কোন পুরুষ। এর থেকে আর কোনো বেশি প্রশ্ন আসবে না। হ্যাঁ, তাই তোমরা এই বিষয়টাকে খুব সহজভাবে নাও, অত জটিলভাবে নেওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ।